আসসালামু আলাইকুম। শুরু করছি আমার আলাদিন পর্ব 12। লেখিকা জাবিন ফোরকান। গল্প পাঠে আমি তাসনিম জান্নাত। আজকে ইজানকে ডাক্তার দেখাতে হবে, তাই বেশ সকাল সকালে উঠে পড়েছে ইরাম। হিসাব মতে আজ তার বিয়ের দ্বিতীয় দিন, তবে বিশেষ কোনো অনুভূতি নেই তার মাঝে। গোটা চিন্তায় ছেলেকে ঘিরে। ফ্রেশ হয়ে ইজানকে খাইয়ে তৈরি করিয়ে নিজেও রেডি হয়ে নিল সে। বিয়ের উপহার হিসেবে বেশ কয়েকটি নতুন শাড়ি পেয়েছে। সেগুলো থেকে গাঢ় বেগুনি বেগুনি রঙের একটা বাছাই করে পরল। গোসল করে নিয়েছে, তাই চুলগুলো হালকা ভেজা। সেগুলো খোলায় রাখলো। তাই অতঃপর ইজানকে কোলে তুলে সিঁড়ি বেয়ে পায়ে পায়ে নেমে এলো নিচে। নাস্তা টেবিলে সাজানো। সামিয়া আর সারিকা খেতে বসেছে। সারিকার স্বামী মিসির গতকালই চলে গিয়েছে। তাদের ফ্ল্যাটের ইন্টেরিয়র কাজ চলছে। ভাঙাচোরার ব্যাপার, তাই বউকে বেশ কিছুদিন বাপের বাড়িতেই রাখবে। সে নিজে সপ্তাহে একবার দুবার করে আসবে। তাই বলতে গেলে সারিকা একটা দীর্ঘ সময়ের জন্য এই বাড়িতেই থাকতে চলেছে। ইরামের বিশেষ কোনো মতামত নেই এই সম্পর্কে, তবে মেয়েটার সামনে তাকে সাবধান হয়ে চলতে হবে। ইরাম সামিয়াকে সালাম দিয়ে চেয়ার টেনে বসলো। সুগন্ধা তার প্লেট তৈরি করে হাত মুছে বলল, আপা আপনি খান, আমি রেডি হইয়া নেই। নিজের রুমের দিকে চলে গেল মেয়েটা। সামিয়া দ্রুত খাচ্ছেন। হাসপাতালে যাওয়ার তাড়া আছে, তবুও চোখের চশমাটা ঠিকঠাক করে তিনি শুধালেন, কি ব্যাপার, সাইবানকে দেখছি না যে? রেডি হয়নি এখনো? যাবে না তোমাদের সাথে? জানি না, ঘুম থেকে উঠে রুমে দেখিনি। সে কি? ওকে আমি কাল রাতে পই পই করে বলে দিলাম আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। তোমার ছেলে কি গোয়ালের গরু? সে পাগলা ঘোড়া, তাকে শিকল দিয়ে বেঁধে রাখা যায় না, সারিকা মন্তব্য করল। কাঁটা চামচ দিয়ে দই মেশানো ফ্রুট সালাড খাচ্ছে সে। তবে ইরাম ননদের কথাটা গায়ে মাখল না। ইজানকে উরুর ওপর বসিয়ে দোলাতে দোলাতে খানিকটা পাউরুটি ছিঁড়ে মুখে দিল। অতঃপর তাকালো সামিয়ার দিকে। নরম অথচ আত্মবিশ্বাসী গলায় বলল, খালামণি, আমার মনে হয় আলাদিনকে কিছুটা সময় দেওয়া উচিত। সামিয়া ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। ইরাম গতকাল রাতেও এক কথা বলেছে। ইজানকে ডায়পার পরাতে গিয়ে সাইবান প্রায় বমি করে দিচ্ছিল। দেখে সে পরে আর তাকে কিছু করতে দেয়নি। সাইবানও বুঝি হাঁপ ছেড়ে বেঁচেছে। সামিয়াকে চেয়ে থাকতে দেখে ইরাম ব্যক্ত করল, এই বিয়েটা ওর মনের খুশিতে হয়নি। উপরন্তু একটা বাচ্চা সামলানো চারটিখানি কথা নয়। আলাদিনের বয়স কম, ওর মাঝে এখনো দায়সারা দায়িত্ব জ্ঞানহীন ভাবটা রয়ে গিয়েছে। এর জন্য ওকে দোষ দেয়া যায় না। স্বাভাবিক, ওর সময় লাগবে। আমরা ওকে নিস্তার দেই, কেমন? তাছাড়া আমার মনে হয় না আমার বিশেষ কোনো সাহায্যের প্রয়োজন আছে। আমার ছেলেকে আমি নিজেই সামলাতে জানি। আলাদিন নিজে থেকে না চাইলে ওকে ঘাটানোর দরকার নেই। অদ্ভুত হলেও সত্য, আপুর এই কথার সাথে আমি একমত। তুমি সায়ের ওপর অনেক বেশি চাপ দিয়ে ফেলছো মম। বউ কি জিনিস সেটা বোঝার বয়সই যার হয়নি, সে আবার বাচ্চা পালবে কিভাবে? সারিকা নির্দ্বিধায় নিজের মতামত জানালো। একটি দীর্ঘশ্বাস ফেললেন সামিয়া। পরক্ষণে চশমা খুলে খানিক থম মেরে বসে রইলেন। ইরাম একটা গোটা পাউরুটি শেষ করে দ্বিতীয়টা খাচ্ছিল, তখনই তিনি মুখ খুললেন, তোরা সবাই আমাকে নিষ্ঠুর মা ভাবছিস, তাই না? সারিকার চামচ থেমে গেল। অপরদিকে ইরাম চিবানো ভুলে বসল। উভয় প্রসারিত নয়নে দেখল সামিয়াকে, যাকে বেশ হতাশ লাগছে। আমি নিজেও জানি ওর উপর আমি চাপ দিচ্ছি। ইরাম, তুই হয়তো ভাবছিস শুধু তোর ভালোর কথা ভেবেই আমি এই বিয়েতে জোরাজুরি করেছি। বিষয়টা কিন্তু এমন না। আমি স্বার্থপর। আমি নিজের ছেলের জন্যও করেছি। না চাইতেও সারিকা আর ইরাম একে অপরের দিকে তাকালো। উভয়ই আবার দৃষ্টি ফিরিয়ে নিল। সামিয়া একটু সময় নিয়ে বলতে শুরু করলেন, সাইবান আগে এমন ছিল না। তুই তো জানিস ইরাম, তুই তোকে ছোটবেলা থেকে দেখেছিস। একটা ভদ্র, মিষ্টভাষী বাচ্চা ছিল। হ্যাঁ, রাগটা ঠিকই নাকের ডগায় রাখতো, কিন্তু বর্তমানের মতন এত সিরিয়াস অবস্থা ছিল না। হঠাৎ কি যেন হলো, সবকিছু বদলে গেল। আমার ব্যস্ত জীবন, বাড়িতে সময় দেয়া হচ্ছে খুব কম। বলতেও পারবো না কিভাবে কোনদিন কেন আমার ছেলেটা একটু একটু করে অন্যরকম হয়ে গেল। আমি বলবো না ও এখন খারাপ হয়ে গিয়েছে বা বিগড়ে গিয়েছে, কিন্তু লাগাম ছাড়া হয়ে পড়েছে, বেপরোয়া, আনসিরিয়াস। জীবন নিয়ে ওর কোনো প্ল্যানই নেই। ওকে জিজ্ঞেস করলেই শুধু বলে আজকের জন্য বাঁচি, কালকের কথা ভেবে লাভ কি। চুপ করে রইল ইরাম। কেন যেন তার খারাপ লাগছে। সাইবানের ওই পরিবর্তনের সময়টা সে দেখেনি, অনুভবও করেনি। সোজা ছোটবেলা থেকে বড়বেলায় দেখেছে। কিভাবে বোঝা সম্ভব?
কিন্তু সামিয়া সবটাই চোখের সামনে দেখেছেন, তাই মা হিসেবে তার চিন্তাটা স্বাভাবিক। সামিয়া ব্যাগ থেকে কাপড় বের করে নিজের চশমাটা মুছতে মুছতে বললেন, সাইবানের চিন্তাধারা আধুনিক লেভেলের। ওকে বুঝতে আমি এই জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলা শিখেছি। অতঃপর বুঝেছি ওদের কাছে এমন অনেক কিছুই স্বাভাবিক যা আমাদের কাছে অস্বাভাবিক। ছেলেমানুষ কারণে অকারণে না করা যায় না। সবসময় চোখে চোখে রাখা যায় না। ধরে বেঁধে রাখাও যায় না। আমি চাইও না। একটা মানুষ মুক্ত স্বাধীন। তাকে অন্যের অনুশাসনে আনার কোনো মানে হয় না। তাই আমি সবসময় চেয়ে এসেছি, যদিও বা আমি না পারি, তবে ওর জীবনে এমন কেউ আসুক যে ওকে বাস্তবতা শেখাবে, ওকে ওর মতন করে বুঝতে পারবে, ওকে সামলে রাখতে পারবে। আমি চেয়েছি আমার ছেলেটা একটু পরিবার আসক্ত হোক। যখন তুই আমার কাছে এলি তখন মনে হলো তোর থেকে অভিজ্ঞ মানুষ হয় না। তুই জীবনটাকে অনেক রঙে দেখেছিস, অনেক লড়াই করেছিস। তাই হ্যাঁ, এই বিয়েটা যতখানি তোর আর তোর ছেলের ভালোর জন্য দিয়েছি, ঠিক ততখানি আমার নিজের ছেলের জন্য। থামলেন সামিয়া। কয়েক মুহূর্তে নিঃশব্দে বসে থাকলেন। তারপর গ্লাস থেকে বেশ অনেকটা পানি পান করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তবে হ্যাঁ ইরাম, তুই ঠিকই বলেছিস। আমি হয়তো কম সময়ে বেশি আশা করে ফেলেছি। দায়িত্ব শিখতে, বুঝতে আর পালন করতে সময় লাগে। আমি আর এসব বিষয়ে হস্তক্ষেপ না করার চেষ্টা করব। আচ্ছা তুই যা তাহলে। হাসপাতালে আজ আমার অনেক লম্বা ডিউটি। আমি না হয় সময় বের করে তোর সাথে। না না, দরকার নেই খালামণি। এই যে সুগন্ধা গেল রেডি হতে, ওকে নিয়ে যাব। তাছাড়া গাড়িতেই তো যাব। তুমি চিন্তা করো না। স্বামী আর দ্বিমত করলেন না। ফোন এসেছে জরুরি। সেটা রিসিভ করে কানে লাগিয়ে ব্যাগ হাতে হাঁটা দিলেন বাড়ির বাইরের দিকে। সারিকাও আর বেশিক্ষণ টেবিলে থাকলো না। নিজের মায়ের কথাগুলো তাকেও ভাবুক করে তুলেছে বোধ হয়। ইরাম চেয়ারে বসে ধীরে সুস্থে নাস্তা শেষ করলো। অতঃপর সুগন্ধাকে নিয়ে ঘন্টাখানেক বাদে বেরোলো অ্যাপয়েন্টমেন্টের উদ্দেশ্যে। সমুদ্র থেকে ভেসে আসা নোনা বাতাস শরীরে লাগলে আলাদা একটা অনুভূতি হয়। সুবিশাল সমুদ্রের সামনে নিজেকে তুচ্ছ লাগে, অথচ মনটা হয় ফুরফুরে। বালি দ্বীপের সমুদ্র সৈকতে বালির আস্তরণের উপর শুয়ে প্রকৃতির মায়া উপভোগ করতে বেশ লাগছে অরণ্যর। তার সঙ্গিনী এক্সোর্ড মেয়েটা চেয়ারে বসে সানস্ক্রিন মাখছে শরীরে। বিদেশিনীর পরনে সি বিচে ব্যবহৃত অতি ছোট সাইজের পোশাক। ওটাকে পোশাক না বললে অবশ্য অন্তর্বাস বললেই শ্রেয়। অরণ্য তাকিয়ে থাকলো। গতকাল সারা রাত একসাথে কাটানোর পরেও বিশেষ কোনো টান আসছে না। কোনো জিনিস একবার ব্যবহার করে ফেললেই আবার তার ভালো লাগে না। অথচ একটা জিনিস আছে যেটার প্রতি সে চরম আসক্ত এবং এই মুহূর্তে অনেকখানি রুষ্ট। ইরাম খেলতে চাইছে তার সঙ্গে। মেয়েটার দম আছে বলতে হয়। বেশ তবে, ইরামের সঙ্গে তার মতো করেই খেলা হবে। মেয়ে মানুষ আজ হোক কাল হোক, ভাঙবেই। অরণ্য শুধু বসে বসে ভাঙার অপেক্ষা করবে। ইরামকে তার কাছে ফিরে আসতেই হবে। অরণ্য নিজে আনবে না, নিজের ইচ্ছায় 2 পায়ে হেঁটে হেঁটে আসবে তার দুয়ারে। এর চাইতে মধুর কোনো দৃশ্য হয় না। যে পায়ে হেঁটে আসবে সেই পা দুটোকে সে সেদিন রাতে কাঁধের ওপর উঠিয়ে নেবে, বুঝিয়ে দেবে এতদিন যাবৎ ইরাম কি মিস করে গিয়েছে। "ওয়ানা গেট ইনটু ওয়াটার?" অরণ্য উঠে বিদেশিনীকে শুধালো। মেয়েটি মাথা নাড়ল। "নো ওয়ে, আই এম নট রিস্কিং মাই স্কিন। সুট ইয়োরসেলফ।" অরণ্য উঠে দাঁড়ালো। হাফ-হাতা রঙিন শার্টটা খুলে রেখে উদাম শরীরে হেঁটে হেঁটে পানির কাছে গিয়ে দাঁড়ালো। নোনা জল তার পা ছুঁয়ে গেল। বিরাট হেসে সে ডাইভ দিল। বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর পানি থেকে মুখ তুলল সে। সমস্ত শরীর বেয়ে টপটপ করে গড়ানো পানির ফোঁটাগুলো সূর্যের আলোয় চিকচিক করতে লাগলো। পেটানো শরীরের মাংসপেশিগুলো ফুলে ফেঁপে উঠল তার প্রতিটা কদমের সঙ্গে। কালো চুলগুলো লেপ্টে রইল কপালে। হালকা দাড়ি গজিয়েছে কয়েকদিনে। রুক্ষ থুতনিতে হাত ঘষে সে খেয়াল করল বিচের অন্যান্য কিছু রমণী তাকেই দেখছে। কেউ বলল কে, কেউ আবার কোনো রাগঢাক বাদেই। বাঁকা হাসি ফুটল অরণ্যের ঠোঁটে। সে জানে ফিরে যাওয়ার পথে এদের মধ্যে অনেকেই তার সঙ্গে কথা বলতে চাইবে। অ্যারন, অ্যারন! নিজের সৌন্দর্য নিয়ে বেশিক্ষণ সুখসাগরে ভাসতে পারল না অরণ্য। বিচে দাঁড়ানো তার বিদেশিনী এসকর্ট এক হাতে একটা ফোন তুলে লাফাচ্ছে। ওটা অরণ্যর ফোনই। অরণ্য নামটা বিদেশিরা উচ্চারণ করতে পারে না বিধায় সবসময় বিকৃত করে ফেলে। অরণ্য উঠে এলো। এক হাতে চুল ঝাড়তে ঝাড়তে মেয়েটার দিকে গিয়ে নিজের ফোনটা খপ করে হাতে নিল। দেশ থেকে কল এসেছে। চেয়ার থেকে তোয়ালে তুলে কাঁধে ছড়িয়ে সে রিসিভ করলো ফোন। বল। ওপাশ থেকে কিছু একটা বলা হলো। সবকিছু শুনে ক্ষেপে যাওয়ার বদলে অরণ্য ঠোঁটে হাসিটা আরো বিস্তৃত হলো।
ধারণ করলো এক অশুভ রূপ। কেউ দেখল না সূর্যের আলোর প্রতিফলিত হয়ে তার চোখ জোড়া কেমন হিংস্র জন্তুর মতন জ্বলজ্বল করে উঠল। শিকারী শিকারের গন্ধ পেলে ঠিক যেমন করে, অরণ্যের মাঝেও তেমন অভিব্যক্তি ফুটে উঠেছে। জিভে নিজের জিভে নিজের নিজের ঠোঁটে লেহন কেড়ে নিয়ে অরণ্য বলল, আই সি। ফোনটা কান থেকে নামিয়ে স্ক্রিনের দিকে তাকালো। তাহলে তুমি এইভাবে আমার অ্যাটেনশন আদায় করতে চাও ডার্লিং? বেশ, তোমার পাওনা অ্যাটেনশন তোমাকে দেয়া হবে খুব শীঘ্রই। জাস্ট ওয়েট ফর মি, মাই ওয়ার্ল্ড। ইজানকে চেক আপ করানো হয়েছে। ডাক্তার বেশ কিছু উপদেশ দিয়েছেন। আপাতত নতুন পরিবেশ বলে ইজান মাঝে মাঝে ছটফট করছে এমনটাই বলা হয়েছে। মানিয়ে নিতে সময় লাগবে, বাকিটা রিপোর্ট এলে বোঝা যাবে। দুপুর হয়ে গিয়েছে প্রায়। ইরাম চেম্বার থেকে বেরিয়ে করিডোর ধরে হাঁটছে। তার পাশে সুগন্ধা। ইজান প্রতিদিনকার তুলনায় একটু বেশিই শান্ত আজ। ডাক্তারের সামনে তেমন হম্বিতম্বি করেনি। ইরামের বুকে মুখ গুজে পড়ে আছে। চেম্বারের বাইরে আরো মানুষ অপেক্ষা করছে, সকলে ছোট ছোট শিশু। একদম বেশি ছোট কিংবা নবজাতক শিশুদের সঙ্গে মা বাবা দুজনে এসেছেন। এই তো, ইরাম বের হতে এক তরুণ দম্পতি তাদের 2 মাসের বাবুকে নিয়ে চেম্বারে ঢুকলো। দৃশ্যটা মনোরম, তার সঙ্গে আবেগঘন। একজন শিশুর দায়িত্ব উভয় পিতামাতার। যে কোনো প্রয়োজনে উভয়ের উপস্থিতি শুধুমাত্র দাম্পত্যের বন্ধনই শক্ত করে না, বরং শিশুর জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। কারণ সে নিজের চোখে দেখে বড় হয় তার পিতামাতার মাঝে সুসম্পর্ক আছে। সেটাই সে ভবিষ্যৎ জীবনে অনুকরণ করে। মলিন এক হাসি ফুটল ইরামের ঠোঁটে। ইজানের বাবা মানুষটা মোটেও কোনো উজ্জ্বল দৃষ্টান্ত নয়। ওই লোকটাকে এখন সে কামনাও করে না। তার ছায়া ইজানের ওপর পড়ুক সেটাও চায় না। তবে ইজান যে কোনো প্রকার সুস্থ সম্পর্কের বন্ধন দেখা ছাড়াই বড় হতে চলেছে, সেটা তার কাছে স্পষ্ট। আপা, গাড়িটা একটু সুপার শপের সামনে থামাইতে বললেন। ওইখানে মাশরুম পাওয়া যায়। আজকে আমি আপনাকে মাশরুমের স্যুপ কইরা খাওয়াবো। অনেক মজা। সুগন্ধা নিজের কথা বলে যাচ্ছে। ইরামের শুনতে ভালোই লাগছে। করিডোরের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে তারা প্রায়। ঠিক এমন সময় সামনের দৃশ্য লক্ষ্য করে ইরামের পদক্ষেপ থেমে গেল। করিডোরের শেষে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইবান। একটা ওভারসাইজড হাফ হাতা টি শার্ট আর ঢোলা ট্রাউজার পরনে। চুলগুলো হালকা ভেজা ভেজা, ঘেমে গিয়েছে। কপালে ছড়িয়ে আছে আইব্রো পিয়ার্সিংটা চিকচিক করছে। এক হাতে ফোন ধরা, কিছু একটা করছে অত্যন্ত মনোযোগ দিয়ে। ইরাম থেমে দাঁড়াতেই মুখ তুলে তাকালো সে। তারপর ফোনটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। তুমি এখানে? অবাক না হয়ে পারল না ইরাম। সাইবান মাথা কাত করে দেখলো তাকে। তারপর জিজ্ঞেস করলো, কেন, শাহরুখ খানকে আশা করেছিলেন? না, অনুরাগকে আশা করেছিলাম। ভালো আর হ্যান্ডসাম ছেলে। ইরাম জানে না হুট করে সে এমন জবাব কেন দিল। সাইবানকে দেখতে দেখতে ছেলেটার প্রভাব নিজের ওপরও পড়তে শুরু করেছে বোধহয়। অনুরাগের কথা শুনে ভ্রু কুঁচকে ফেলল সাইবান। তার চোখ মুখের শান্ত ভাবটা হুট করে অশুভ হয়ে উঠল। শুধু অনুরাগ কেন, স্যালাইন আর ওর বাচ্চাটা কি দোষ করেছে? ওদের আশা করতেন? না না, শুধু ওদের কেন, পুরো পাড়া মহল্লাকে আশা করতেন। পৃথিবীর সকল মানুষকে আশা করতেন। পৃথিবীর বাইরে মঙ্গোলিয়ানদেরও আশা করতেন। এরিয়া 51 থেকে এলিয়েনদের আশা করতেন। ভাইজান, থামেন থামেন। যে হারে আগাইতেছেন, নাসার আগে আপনি মহাবিশ্বের বাইর হয়ে যাইবেন। সুগন্ধার দিকে কটমট করে তাকালেন সাইবান। জহিনা রাম্মা সকিনা পটকে দিয়ে চটকে ফেলবো একদম। আমি আবার নারী পুরুষ সমান অধিকারে বিশ্বাসী। পরে শাহবাগে গিয়ে গলা ছিঁড়লে লাভ হবে না, দেখিস কিন্তু। পরক্ষণে ইরামের দিকে ঘুরে দাঁড়ালো সে। আর আপনি? স্বামী আসবে না তো স্বামী আসবে না তো কোন খাদানের খনি আসবে আপনার কাছে শুনি? ও বাবা, স্বামী আমার আছে? বুঝতেই পারিনি। ইরাম মজা করলো। সাইবানকে খেপতে দেখে বেশ লাগছে তার। তির্যক এক হাসি ছুঁয়ে গেল বান্দার ঠোঁটে। আশেপাশে মানুষের উপস্থিতির কোনো পরোয়া না করে হুট করে ঝুঁকে এলো সে। সুগন্ধার বড় বড় রসগোল্লার মতন চোখের দৃষ্টি উপেক্ষা করে ইরামের কানে কানে সে ফিসফিস করলো, বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? সাইবানের একটি হাত উঠে এলো ইরামের কাঁধে। ভাঁজ করে তুলে দেওয়া তার শরীরের আঁচলটি আঙুলে ছুঁয়ে দিয়ে যুক্ত করলো, ডোন্ট ট্রাই টু প্লে উইথ ইয়োর হাবি। আই এম দ্য কোচ অফ দিস গেম, মিসেস বেগুনি। ধক করে বুকের ভেতরটা একটা কাঁপুনি হলো ইরামের। ঠোঁটজোড়া অনুভবে ফাঁকা হয়ে পড়ল। প্রসারিত দৃষ্টিতে দেখল সে সাইবানকে। বৃদ্ধাঙ্গুলে ঘষতে ঘষতে আপদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে ইরামকে দেখছে সে। চোখাচোখি হতে
জিভ গালে ঠেকিয়ে অদ্ভুত ভঙ্গিটা করলো সে। একেবারে বাজে অভ্যাস, ভয়ানক অভ্যাস। গাড়িতে পায়ে হেঁটে যাবে নাকি শাড়িতে করে তুলে নেব? ইনামের গাল দুটো লাল হয়ে উঠল। এটুকুই, সে বেশি অনুভূতি দেখালো না আর। দ্রুত এগোলো করিডোর ধরে। পিছনে নীরবে হাসতে হাসতে এলো সাইবান। তার নয়নজোড়া ঘুরপাক খেতে লাগলো সামনে হেঁটে চলা ইরামের বেগুনি শাড়ি জড়ানো অবয়বে। ড্রাইভারের পাশে বসলো সুগন্ধা, পেছনে ইরাম আর সাইবান। সুগন্ধার কথা মতো সুপার শপের সামনে থামা হলো। বেচারি ড্রাইভারকে সঙ্গী বানিয়ে নাচতে নাচতে পছন্দের মাশরুম কিনতে চলে গেল। গাড়ির ভেতর এখন শুধু সাইবান আর ইরাম। ইজান ইরামের কোলে নড়াচড়া করছে, আশেপাশে দেখছে কৌতূহলী দৃষ্টিতে। বাইরে গেলেই সে এমন করে। ইরাম ছেলেকে দোলাতে দোলাতে হঠাৎ জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো রাস্তার একপাশে ভুট্টাওয়ালা বসেছে। তার মনে পড়লো কলেজ ভার্সিটি যাওয়ার সময় এভাবেই ভুট্টা খাওয়া হতো। বিকালে ভাইদের নিয়ে বেরোলে দুজনই বায়না ধরতো। পুরাতন স্মৃতিগুলো তাকে নস্টালজিক করে তুললো মুহূর্তেই। সাইবান আর চোখে দৃশ্যটা খেয়াল করেছে। দ্বিতীয় কোনো কথা না বলেই গাড়ির দরজা খুলে সে বাইরে পা রাখলো। পোটলার দাঁত হয়নি তো কি হয়েছে, পোটলার মায়ের তো হয়েছে। তার সামনে আমার চেঙ্গিস ফেইল। বললেই সে হাত বাড়িয়ে দিল ইরামের দিকে। ভুট্টা চলবে? ইরাম প্রথমটা সাইবানের বাড়িয়ে দেওয়া হাতের দিকে অপলক চেয়ে রইল। পরক্ষণে হাতটা ধরলো। এ নিয়ে দ্বিতীয়বার হাতটা ধরা হলো তার। সাইবান আর ইরাম দুজনেই হেঁটে ভুট্টাওয়ালার কাছে গিয়ে দাঁড়ালো। মামা 4টা ভুট্টা। 4টা কেন? ইরাম সাইবানকে জিজ্ঞেস করতেই ভ্রু তুলে বলল, বাবা রে, ড্রাইভার আর সকিনা, জরিনার আম্মা সকিনা আমার পেট কেটে ভুট্টা বের করে খাবে ওকে না দিলে। ওকে চেনেননি আপনি? যা, মেয়েটা এতটাও খারাপ না যতটা তুমি মনে করো। নতুন নতুন তো, আপনাকে শরম পেয়েছে। 2 দিন ওয়েট করুন, ওর নাগিনী রূপ এই বেরোলো বলে। সারাদিন নাগিন সিরিয়াল দেখতে থাকলে তো এমনই হবে। ইরাম ফিক করে হেসে ফেলল। বাড়ির মালিকের সঙ্গে যেখানে এক প্রকার আশ্রিতা প্রায় মেয়ের এমন দুষ্টু মিষ্টি সম্পর্ক তার কেন যেন ভীষণ ভালো লাগলো। ভুট্টাওয়ালা ভুট্টা সেকে মশলা মাখিয়ে ইরামের হাতে দিল। সাইবার নিজে থেকে এগিয়ে এসে 2 হাত বাড়িয়ে দিল ইজানকে ধরার জন্য। ইরাম খানিকটা ইতস্তত করলেও শেষমেশ দিল। অবাক নয়নে খেয়াল করলো সাইবান কতটা সাবধানে ধীরে ধীরে ইজানকে ধরে নিজের বুকে ঠেকালো। আজ বোধহয় সত্যি তার অবাক হওয়ার দিন। নিজের ভুট্টাটা সাইবান অন্য হাতে ধরতে ইজান ছোট্ট মুখ বাড়িয়ে জিভ বের করে ফেললো চেটে দেওয়ার জন্য। সাইবান সঙ্গে সঙ্গে তাকে দূরে সরিয়ে ধরলো। ইস, সাহস কত বড় পোটলার, আমার খাবারের ভাগ চায়। আই আ ইজান তার হাতের কবজি খামচে ধরতে চাইলো। মুখ বেয়ে লালা গড়িয়ে পড়লো ছোট্ট বাচ্চাটার। সাইবান তাকে রীতিমতো টেনে কাঁধের ওপর তুলে বলল, আমার খাবারের ভাগ চাওয়ার আগে বল, তোর খাবারের ভাগ দিবি? ইরম ভুট্টা চিবাতে চিবাতে কেসে ফেললো। সাইবানের মুখে লাগাম আর মন লজ্জা। শরম বলতে কিছুই নেই নাকি? সাইবান ইজানকে দেখিয়ে দেখিয়ে ভুট্টায় কামড় দিতে লাগলো। মামা, আগে দুধের দাঁত বানা তারপর আসিস, পোকলা কোথাকার। এ আ এ ইজান প্রায় কাঁদো কাঁদো হয়ে গেল। তাই দেখে শয়তানি হাসি আসতে লাগলো সাইবান। তবে পুরোপুরি কান্নার ভাগ্য হলো না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কয়েকজন তরুণী হঠাৎ করে থেমে দাঁড়ালো তাদের সামনে। একজন অতি উত্তেজিত মেয়ে এসে বলল, কি কিউট বেবি, একটু আদর করি। ইজানের কান্নাভাব মুহূর্তে মিলিয়ে গেল। মারি দেখিয়ে অদ্ভুত ভঙ্গি করে সে মেয়েগুলোর দিকে চেয়ে রইল। সাইবান বলল, ওই দেখেছো, মেয়ে দেখলে মন খুশি হয়ে যায় না? আই ক্যান ফিল ব্রো, আই ক্যান টোটালি ফিল। মেয়েগুলো ঘিরে দাঁড়িয়ে ইজানকে আদর করে দিতে লাগলো। ইরাম সতর্ক চোখ ইরাম সতর্ক চোখেই দেখছে। তবে এটাও খেয়াল করলো সাইবানও বিশেষ অসতর্ক নেই। হাসি মজার মুডে থাকলেও তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি ইজান আর প্রতিটি মেয়ের দিকে বিশেষ খেয়াল রাখছে। ইরামের মনে ভীষণ উষ্ণতা ভর করলো। একটা মেয়ে ইজানের গাল টেনে দিয়ে বলল, বেবি অনেক কিউট, আপনার ছোট ভাই? সাইবান ইজানকে নিজের বুকে ঠেকিয়ে অপ্রত্যাশিত একটি উত্তর করলো, মাই বেবি বয়। আসসালামু আলাইকুম। এই পর্বটা কিন্তু এখানেই শেষ। তো আমি পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হবো। ততক্ষণ আমার সাথেই থাকুন। আর এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।